আমন্ত্রণ এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ৬ সমন্বয়কের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে যেতে চাই। আপনাদের যে বিশেষ করে আজকের যে সমাবেশ যেটি ছিল, আপনার একটু মনে হয় টানাপোড়েনে পড়ে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিলেন সেটা থেকে একটু সরে এসেছেন। সরকার এখন এটি ঘোষণা করবে, আপনারা একটা আলটিমেটামও দিয়েছেন 15 জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করতে হবে। এই সার্বিক পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র নিজেরা না করে সরকারের যে উদ্যোগকে সমর্থন জানালো কেন? না, ইউজুয়ালি প্রক্লেমেশনটা গভর্নমেন্টই দেয়, এটা রাষ্ট্র দেয়। কোনো একটা অভ্যুত্থান পরে, কোনো একটা যুদ্ধের পরে, কোনো একটা বিপ্লবের পরে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যখন দায়িত্ব নিতে না চায় তখন গিয়ে হচ্ছে অভ্যুত্থানের অংশীদাররা সেটা দেয়। এটা যদিও লিগ্যাল ভিত্তি না থাকুক, কিন্তু এটার একটা ঐতিহাসিক ভিত্তি থাকে। তা আমরা দীর্ঘ সময় ধরে প্রায় 1.5 মাস 2 মাস আগ থেকে সকল রাজনৈতিক দলকে একসাথ করে এবং হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে আমরা ঘোষণাপত্রটা দেওয়ার জন্য বলছিলাম। কিন্তু যখন দেখছিলাম যে হচ্ছে এতে সাই পাচ্ছিলাম না, তখন আমাদের মনে হলো অভ্যুত্থানের শক্তি হিসাবে আমরা সেটা দিতে পারি। এটা হচ্ছে আপনার একটি ঐতিহাসিক ভিত্তি হয়ে থাকবে, ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তো সেই জায়গায় যখন হচ্ছে আমরা দিতে চাচ্ছিলাম, তখনও আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, ওনাদেরকে বলেছি আমরা এইটা দিতে চাচ্ছি, আপনারা তো রাজি হন নাই, আমরা দিতে যাচ্ছি, আমরা আমাদের মতো করে দিতে যাচ্ছি, আপনাদের কোনো সংশোধনী থাকলে আপনারা সংশোধনী দেন। আমরা ওনাদের কাছে আমাদের ড্রাফট কপি পাঠিয়েছি, কথা বলেছি বিভিন্ন আনঅফিসিয়ালি, কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে রাজি হন নাই এবং গভর্নমেন্টের পক্ষ থেকে তো বলে দেওয়া হয়েছে এটা আমাদের প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা নিজেরাও বলছি আমাদের প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা এটা দিচ্ছি। যখন গভর্নমেন্ট এই দায়িত্বটা নিয়ে নিল, যে হচ্ছে রাষ্ট্র দায়িত্ব নিয়ে নিল যে রাষ্ট্রই দিবে এবং হচ্ছে এর সাথে সকল শক্তিগুলো গণ অভ্যুত্থানের সকলে একসাথে ঐক্যবদ্ধ হবে, তখন তো আর আমাদের সেটা দেওয়ার আর প্রয়োজনীয়তা নেই। এখন এই জায়গায় হচ্ছে টেবিলে বসে যে হচ্ছে প্রক্লেমেশনে কী থাকবে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, সবার সাথে কথা বলে একটা বিষয় আসতে পারে। তবে একটা বিষয় এখানে খুবই স্পষ্ট, 3রা আগস্ট যখন হচ্ছে আমরা শহীদ মিনারে 1 দফা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের 1 দফা দেওয়ার আগেই কিন্তু হচ্ছে এই দেশের মানুষ সকলে শহীদ মিনারে 1 আঙ্গুল তুলে রেখে 1 দফা করে স্লোগান দিচ্ছিল। গতকাল রাতে যখন হচ্ছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু সরকারকে সাধুবাদ জানিয়ে যে আমরা প্রক্লেমেশন থেকে সরে আসতেছি, সরকার দিবে বলছি, কিন্তু এই দেশের সারা দেশের ছাত্র জনতা একসাথে হয়ে সেই প্রতিবাদটা জানিয়েছে না, প্রক্লেমেশনটা হতেই হবে এবং এই ব্যাপারে আনুষ্ঠানিক ইয়ে লাগবে। এবং তারা যে প্রক্লেমেশন হতেই হবে, প্রক্লেমেশন চাই, রাতে 2টা বাজে যখন হচ্ছে আমরা বলছি, তার আগে সব কিছু না করে দেওয়া হয়েছে যে প্রক্লেমেশন হচ্ছে না, আপনারা টিভি স্টলে প্রকাশ করছেন, অনেকেই ফেরত চলে গিয়েছে। রাতে 2টা বাজে যখন হচ্ছে অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ে, ঠিক তখন যখন আমরা বলেছি যে হচ্ছে ঠিক আছে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা কালকে জমায়েত হয়ে প্রক্লেমেশনের পক্ষের শক্তিটা আমরা দেখাবো এবং হচ্ছে ছাত্রযন্ত্র গণ অভ্যুত্থানের শক্তিটা যে হচ্ছে প্রক্লেমেশনটা চাচ্ছে সরকারকে এই বিষয়ে আমরা দেখাবো। তখন 2টার পরে আপনি দেখেছেন যে হচ্ছে আজকে শহীদ মিনারে কী পরিমাণ গণজমায়েত হয়েছে, স্বতঃস্ফূর্ত গণজমায়েত হয়েছে। এর মধ্য দিয়ে মূলত হচ্ছে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা যেটাকে এতদিন পর্যন্ত সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আমরা একমতে আনতে পারিনি যে প্রক্লেমেশন দিতে হবে, সেই জায়গায় একমতে এসেছে সকলে। এই জায়গা থেকে আমরা হচ্ছে প্রাথমিক বিজয় অর্জন করছি এবং দ্বিতীয় বিজয় হচ্ছে এই দেশের মানুষ এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই আকাঙ্ক্ষার কথা বলে মানুষের, আমি এই কথাটা বলবো না যে এই দেশের মানুষ যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো রিড করতে পারতেছে, এটা আমাদের দ্বিতীয় বিজয়। জুলাই আগস্টে আমরা এদেশের মানুষ যখন যেই ধরনের কর্মসূচি চেয়েছে সেটা রিড করে আমরা কিন্তু সেই ধরনের কর্মসূচি দিতে পেরেছি, মানুষ একসাথে হয়েছে। ঠিক একইভাবে এই যে মানুষ যেই জুলাই প্রক্লেমেশনের যে আকাঙ্ক্ষাটা মানুষ চাচ্ছিল সেটা যে আমরা বুঝতে পেরেছি এবং হচ্ছে এটা মানুষও প্রমাণ করে দিয়েছে যে আপনারা আমাদের মনের কথাটাই বলতেছিলেন। এই জায়গা থেকে আমরা এই যে আপনি বললেন যে মধ্যরাতের পরে সিদ্ধান্তে শহীদ মিনারে যে মানুষের ঢল নামলো, মানুষের যে উপস্থিতি,
এই সমাবেশ দিয়ে আসলে কি বার্তা দিতে চেয়েছেন? এটা কি সরকারের উদ্দেশ্যে নাকি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কোনো বার্তা আছে? আমরা সরকার, রাজনৈতিক দল বলেন, আমরা মূলত হচ্ছে এই দেশের জনগণের মুখের ভাষাটা ফুটিয়ে তুলতে চেয়েছি, কারো প্রতি বার্তা না। বার্তাটা হচ্ছে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা যারা হচ্ছে জীবন বাজি রেখেছে, গুলির সামনে দাঁড়িয়েছে, তারা হচ্ছে কি আকাঙ্ক্ষা রাখে, তারা কি স্বপ্ন দেখে, তাদের মানে হচ্ছে কি চাওয়া, সেটা আমরা এখানে তাদের মুখের ভাষার কথাগুলো আমরা আমাদের মুখ দিয়ে বলতে পেরেছি। এবং এই বিষয়টা আমরা সকলের কাছে উপস্থাপন করতে পেরেছি যে প্রক্লেমেশনটা এদেশের মানুষ চাচ্ছে এবং হচ্ছে আপনারা সবাই একসাথে হয়ে এই প্রক্লেমেশনটা করুন। আমরা এই বার্তাটাই ওনাদেরকে দিতে চাই এবং এই ব্যাপারে যেন হচ্ছে সামনের দিকে আর কেউ যেন হচ্ছে এটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করতে না পারে, সেই বার্তাটা আমরা এখান থেকে দিয়েছি। ন্যাশনাল ইউনিটির একটা জায়গা তৈরি হয়েছে প্রক্লেমেশন কেন্দ্রিক, সকলে মিলে একসাথে প্রক্লেমেশন দিবে। আমরা এই ন্যাশনাল ইউনিটিকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটাকে রেসপেক্ট করেছি। আমরা সামনের দিনে আরও চাই যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছি, আমরা চাই যে হচ্ছে সকলে সেই জায়গায় ঐক্যবদ্ধ হোক, একমত হোক। হান্নান মাসুদ, একটি জায়গায় রাজনৈতিক দলগুলো যেখানে দ্বিমত পোষণ করছেন সেটি সংবিধান বাতিল এবং মুজিববাদী আদর্শের যে রাজনীতি সেটিকে আপনারা কবরস্থ করতে চান। সেখানে কি আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের একটা টানাপোড়েন আছে? দেখেন হচ্ছে রাজনৈতিক দলগুলো বলবেন না, আমার মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে হয়তো দুই একটি দল এই কথাটাই বলেছে, তবে তাদের অনেক জনসমর্থন এবং হচ্ছে 16 বছর যাবৎ তাদের যে অবদান এই রাষ্ট্রের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, স্পেশালি বেগম জিয়ার দল, বেগম জিয়া দেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে আমরা শ্রদ্ধা জানাই, সার্বভৌমত্বের প্রতীক হিসেবে শ্রদ্ধা জানাই ওনার দল, মেজর জিয়ার দল। এখন ওনারা কি বুঝে বলতেছেন আসলে হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি না। স্পেশালি হচ্ছে আমাদের মধ্যে কিছুটা সাইকোলজিক্যাল ডিফারেন্স আছে আমাদের মনে হচ্ছে। এই বিষয়টা হয়তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এমন, আমাদের কাছে 72-এর সংবিধান যেভাবে উপস্থাপিত হয়েছে, আমি তো 72 সংবিধান যখন রচনা হয়েছে তখন আমার বাবা মায়ের বিয়েও হয়নি, কিন্তু আমার যখন জন্ম হয়েছে 2000 সালের পরে, তখন হচ্ছে আমি দেখেছি যে 72-এর সংবিধান থেকে এবং ইতিহাস পড়ে দেখেছি যে 72-এর সংবিধান যে সংবিধানটা আছে, এই সংবিধানের প্রায় আমি সেদিন শুনলাম 85টা অনুচ্ছেদের মধ্যে 62টা অনুচ্ছেদে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাছাড়া এই 72-এর সংবিধানটা হচ্ছে ভারতে একটি মাত্র রাষ্ট্র ঘুরে এসে সংবিধানটা করা হয়েছে, কোনো দেশের ইতিহাসে নাই একটা রাষ্ট্রের পরামর্শে একটি সংবিধান তৈরি হয়। 72-এর সংবিধান পরবর্তীতে মানে 72-এর সংবিধান রচনা হওয়ার পরে এই 16ই ডিসেম্বরের পর থেকে একটা মাসের জন্য 30 দিনের মাথায় রক্ষী বাহিনী গঠন করে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে এই সংবিধানে। আজ পর্যন্ত রক্ষী বাহিনীর নেতাদের বিচার হয় নাই, আজ পর্যন্ত হচ্ছে 73-74-এর দুর্ভিক্ষ যারা ঘটিয়েছে দুর্নীতি করে তাদের বিচার হয় নাই, আজ পর্যন্ত 73 নির্বাচনে যারা কারচুপি করেছে তাদের বিচার হয় নাই। আপনার 75-এ যারা বাকশাল কায়েম করছে এই সংবিধানের দোহাই দিয়ে, যারা গণতন্ত্রকে অশ্রদ্ধা জানিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে মেরে দিয়েছে, তাদেরকে আবার গণতান্ত্রিক অধিকার দিয়ে তাদেরকে আবার পুনর্বাসিত করা হয়েছে। সেই ফলাফলটা আমরা 2008 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এই শিশুমন দেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, যে লোকটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, যে ভাইটাকে আমি আইডল হিসেবে মানি, সে শিবির করে দেখে তাকে গুলি করে মেরে ফেলেছে। আমি দেখেছি যে সন্ধ্যাবেলায় যে ভাইটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে ছাত্রদল করে বলে তাকে ধরে নিয়ে গুম করে ফেলেছে। আমি রাতের বেলা মায়ের আহজারি দেখে আমরা বড় হয়েছি। এই যে আমাদের এই সংবিধান বারবার অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কি আসলে সেই মুক্তিযুদ্ধের যে হচ্ছে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেটা কি তারা আমাদেরকে উপহার দিতে পেরেছে কিনা? আমি তো দায়ী করব যে হচ্ছে আমাদেরকে এতদিন যাবৎ যে রাজনৈতিক যেই নেতারা আমাদের দেশকে রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছে, আমি বাচ্চা ছেলে হিসেবে যখন জন্ম নিয়েছি তারা আমাকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারা নাই। স্বাধীনতার 30 বছর পরে জন্ম নেওয়া একটি বাচ্চা শিশুকে তারা ট্রমার মধ্য দিয়ে বড় হতে বাধ্য করেছে। এই কারণে আমাদের কাছে একটি ট্রমার জায়গা হচ্ছে এই প্রজন্মের কাছে 72-এর সংবিধান, কারণ এই সংবিধানটা এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না, এদেশের মানুষের অধিকার নিশ্চিত করে। এখন প্রশ্ন হইতে পারে আমি একটু বলি, মাথা ব্যথা করলে কি মাথা কেটে ফেলে দিব কিনা, এই যে এই ধরনের কথাগুলো বলা হয়। আমার কথা হচ্ছে শরীরে আমি মাথা বলছি না, শরীরের যেই অঙ্গে ক্যান্সার আছে সেটাকে কেটে ফেলে দিয়ে কিউর করতে হয়। কারণ হচ্ছে আপনার সংশোধন তো হয়েছে, আপনার 17টা সংশোধনী হয়েছে। মানুষ কোন সংশোধনী থেকে মানুষ তাদের অধিকারগুলো পেয়েছে, মানুষ কোন সংশোধনী সাম্য মানবিক মর্যাদা বাংলাদেশ পেয়েছে, তার মানবিক মর্যাদাটা পেয়েছে মানুষ হিসাবে। সংশোধনী 17 বার হয়ে গিয়েছে কিন্তু এই মর্যাদা পায়নি। এখন বলতে পারেন যে যারা এটাকে ধ্বংস করেছে, এটা মানা নাই, তাদের বিচার করেন। বিচার তো এই সংবিধান অধীনে করতেই পারেন নাই। মানে এটাকে যে বাইপাস করলে আপনারা বিচার করতে পারবেন, সেই যে রক্ষী বাহিনী আইন করছে বিচার করতে পারবেন, সেই যে হচ্ছে আইসা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে বিচার করতে পারবেন, সেই যে ভোট কারচুপি বিচার করতে পারবেন, সেই ইতিহাস আপনারা কখনো দেখান নাই। কারণ 75-73 নির্বাচনের ভোট কারচুপি বিচার, তারপর কোনো ক্ষমতা করতে পারেন না। এখন এই জন্য আমরা মনে করি আসলে গোড়াতেই গলত আমাদের কাছে, অন্তত প্রজন্ম আমাদেরকে বলতে পারে যে হচ্ছে না,
আমাদের ইয়ারা ভুল করেছে, রাজনৈতিক শক্তি ভুল করেছে, তারা পারে নাই, তারা কারণ হচ্ছে সংবিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা হচ্ছে এটাকে বাস্তবায়ন করতে পারে নাই। আমি 1 মিনিট, ওনারা এই কথাটা আমাকে বলতে পারে যে হচ্ছে এই জন্য এটা হয়েছে, এখন আমরা সব বাস্তবায়ন করবো, কিন্তু আমার কাছে তো ট্রমাটা রয়ে গেছে যে হচ্ছে আমি তো দেখছি এই সংবিধান গত 55 বছরের ইতিহাসে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে নাই, বারবার রাজনৈতিক শক্তি চেঞ্জ হয়েছে, কেউই পারে নাই। এবং আমার কথা হচ্ছে নতুন গণপরিষদ গঠন করে 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ত দিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে, এটা হয়তো আরো 50 বছরও তৈরি হবে না, একটা চাহিদা তৈরি হয়েছে, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষাটা নতুনভাবে বিশ্লেষণ করে সবাই নতুন গণপরিষদ গঠন করে, সেটা তো হয়তো রাজনৈতিক যে দলগুলো আছে মূলত প্রধান দলগুলো তারাই নেতৃত্ব দিবে, তারাই করুক, আমরা তাদের সাথে বসে আমরা একটু দেখতে চাই সামনে 50 বছরের জন্য কেমন বাস্তবিক বাংলাদেশ দিয়ে যেতে। আমি আপনার কাছে আবার আসবো। শহীদুল ইসলাম বাবুল, আপনি শুনছিলেন যে হান্নান মাসুদ কি বলছিলেন যে 50 বছরে বিভিন্ন সময় যে একটি প্রজন্ম গড়ে উঠেছে যে যারা একটি ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, এই সংবিধান তেমন ভালো কিছু। শোনেন, এটা হচ্ছে কি 17 বার, এটি কি শোনেন আমি বলি সংবিধান কি, সংবিধান কিছু বিধিবদ্ধ আইন নিয়ম কানুন। এই সংবিধান কি প্রধান বিচারপতিকে এই অধিকার দিয়েছে যে কেয়ারটেকার সরকার বাতিল করতে হবে? সে তো শপথ নিয়েছে, হ্যাঁ, খায়রুল হক, হ্যাঁ, এবং 16 মাস পরে তো রায় দিয়েছে, দেয়নি? প্রথম যে রায় দিয়েছে তার উল্টা দিয়েছে। এখানে সংবিধানের কী দোষ? সংবিধান কি তাকে এই অধিকার দিয়েছিল বা এই নৈতিকতা? সংবিধান তো আছে গণতন্ত্রের কথা, নিরপেক্ষ সুষ্ঠু নিঃশঙ্ক চিত্তের ভোটের কথা। সেই ভোট কি বাংলাদেশে হয়েছে বিগত দিনে? সংবিধানকে আপনি কেন এত গুরুত্ব মানে এইভাবে? সংবিধান ছাড়াও পৃথিবীর বহু দেশ, এইটা নিয়ে এখন বিবাদ বিসম্বাদ বৈরিতা এটা তৈরি হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই। সংবিধান আপনি পৃথিবীর সব দেশের সংবিধান যদি এক করেন, এর মৌলিক ধারা আপনি গুছাই মাছে ঘুরে দেখবেন 50% সব একই। তো আপনি এটা সুরে ফেলে দেওয়ারও তো কিছু নাই। বেগম খালেদা জিয়াও তো বলেছে যে সংবিধানের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ধারাগুলোকে বাতিল করা, ওই যে একজন এক নেতা এক মানুষ একজন মহামানব তিনি সব করেছেন, আর বাইরে কারো ভূমিকা নাই, এটা আমাদের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, হ্যাঁ, অনৈতিক। আপনি সংবিধান সব ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি আবার যখন নতুন করে লিখতে যাবেন তখন ওই সংবিধানের মধ্যেই আপনি থাকবেন 50%, 60%, 70%, মোর অর লেস। এর বাইরে তো আপনি বেরোতে পারবেন না। যে আইন কানুন, সংবিধানে তো কোনো কালা কানুন খুব কমই আছে, খুব কমই আছে, খুব যে বেশি আছে সব না। তো সেই জন্যে এটা পরিবর্তন করেন, পরিবর্তন তো করতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এখানে যেভাবে তারা এই সংশোধনীগুলো যা ইচ্ছা তাই করেছে, এক দলের পুনর্বাসনের জন্য যা ইচ্ছা তাই করেছে, এটার তো কোনো বিকল্প নেই। এখন এটা ঘুরেই লিখবেন না, পরিবর্তন করে লিখবেন না, নতুন করে লিখবেন, এটা খুব জটিল বিতর্ক। এটা এই জায়গায় নিয়ে বিভেদ বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো সুযোগ আছে এটা আমরা মনে করছি না। এটা খুব জটিল অঙ্ক না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা স্বাধীনতার 52 বছর 53 বছর বলা হয়েছে। ডেমোক্রেসিটাকে, ডেমোক্রেসি একটা প্র্যাকটিসের ব্যাপার, শত বছর সহস্র বছরের প্র্যাকটিসের মধ্যে দিয়ে এটা শানিত হয়, পরিশীলিত হয়। রাজনীতিবিদকে আপনি গালি দিতে পারবেন, বকা দিতে পারবেন। এদেশে এমন রাজনীতিবিদ আছে যারা একটা জীবন দিয়ে এদেশের মানুষের জন্য ঘাম দিয়ে শ্রম দিয়ে এই দেশের জন্য ব্যয় করেছে। রাজনীতি ছিল বলেই এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, রাজনীতি ছিল বলেই এদেশে 90 হয়েছে, রাজনীতি ছিল বলেই এদেশে গণতান্ত্রিক অভিযাত্রা সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে, রাজনীতি ছিল বলেই এই ভুকানাঙ্গা জরাগ্রস্ত এই দেশ, হ্যাঁ, এই মানে নারীরা আমাদের এখন মানে ঝাঁকে ঝাঁকে। আবার ব্যর্থতা আছে, আমরা গণতন্ত্র অর্জন করেছি, লড়াই করেছি, আবার আমরা সেটাকে বিসর্জন দিয়েছি, ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এখানে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র রাজনীতিবিদদের হাত দিয়ে তৈরি হয়েছে, এটাও যেমন সত্য। এবং এটাও সত্য যে রাজনীতিবিদদের অনেক অর্জন আছে, কোনোটাকেই আপনি ব্যর্থ। এই আন্দোলন অবশ্যই বৈষম্যদের ছাত্র আন্দোলন, তার স্যালুট পাওয়ার যোগ্য। এই হাসিনাকে 15 বছর আমরা লড়াই করে 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 এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও একদিনে 1-1.5 মাসের মধ্যে আমাদের ভোর রাতের আগে ঘুমাইতে পারি না। আজানের মোটিভেট করা, লেখা, বলা, হ্যাঁ। এবং আমরা যেই চ্যালেঞ্জ নিয়ে যেই সময় বলেছি, আমার যৌবনের 15 বছর 17 বছর হাসিনা নিয়ে গেছে, আমার পাশ থেকে আমার সহযোদ্ধাকে নিয়ে গেছে, অনেক মানুষ দেশান্তরী হয়ে গেছে। আমরা ধাক্কায় 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 হাসিনাকে খাদের কিনারে নিছি, তারপরে এই আমার ভাই রেটাইরা সবাই মিলে ধাক্কা দিয়েছে, খাদে পড়ে গেছে। তো ঠিকই আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিনিশিং দিয়েছে। ওই যে ম্যারাডোনা মেসি গোল করে, কেউ না কেউ তো গোলটা তৈরি করে দেয়। তো সেটাও যেমন হয় না, সেটা ছাড়াও হয় না। প্রত্যেকেরই অবদান আছে, ভূমিকা আছে। এখন আমরা দেশটাকে কোথায় চাই, কেমন চাই? ভুল হয়েছে, ব্যত্যয় হয়েছে, সফলতাও কিছু আছে নিশ্চয়ই। এখন আমরা এই বিপ্লবের পরে আর আমাদের পিছু তাকাতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা ঐক্য চাই, আমরা ভ্রাতৃত্ব চাই, আমরা একটা চমৎকার সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, মানবিক সংবিধান চাই, অবশ্যই চাই, কেন চাবো না। আমরা একটা গ্রহণযোগ্য ভোট চাই, আমরা সংস্কার চাই, এবং আগামী দিনে কেউ যাতে ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে না পারে, আগামী দিনে গণতন্ত্র নিয়ে কেউ যাতে, আগামী দিনে কেউ যাতে অন্যায়ভাবে গুম করে
না পারে, আগামী দিনে মারণাস্ত্র দিয়ে যাতে মানুষকে মানুষ হত্যা না করে, জাতিগত বিভেদ বিভ্রান্তি যাতে তৈরি হয়, নতজানু পররাষ্ট্রনীতি যাতে না হতে পারে, যাতে বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কেউ বিদেশে পাচার করে দিতে না পারে। এই জন্যই আমাদের মানে ঐক্য লাগবে। আমাদের পিছনে অনেক ষড়যন্ত্র আছে, আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের ইতিমধ্যে আমরা অনেক অনৈক্যের সুর দেখছি, অনেকের অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে আর নিজেদের মধ্যে, আন্দোলনরত শক্তির মধ্যে যারা এই ফ্যাসিবাদ কুৎখাত করেছি, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা হলে এই জাতিরাষ্ট্র ব্যর্থ হবে, আবার ব্যর্থ হবে। আমি বিশ্বাস করি আমরা বিপদে পড়বো, সকলে মিলেই পড়বো, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। বলবো আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার ওমর ফারুক, যেটি শহীদ ইসলাম বাবুল বলছিলেন যে আমরা আসলে টানাপোড়েন বা একটা মতানৈক্য বিশেষ করে আন্দোলনকারী শক্তিদের মধ্যে, সেটি আসলে কি আইন কানুন পরিবর্তন, পরিমার্জন এইগুলো নিয়ে কি না, সেটি একটা হলো বড় জানার বিষয় যে সবচেয়ে মানে একটা টানাপোড়েনের জায়গাটা আসলে কোথায় এবং কেন হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভিকে। এইটি আমার আপনার সাথে প্রথম শুরুতে ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইকে। টানাপোড়েন, ঐক্য, মতৈক্য এগুলো আমি ওয়েলকাম জানাই। এবং আপনি ডেমোক্রেসির ভিতরে আপনি মতের ভিন্নতা থাকবে, একমত হবেন, তারপরে আপনার নানাবিধ আঙ্গিকে নানাবিধ আলোচনা পর্যালোচনা হবে, দ্বিমত পোষণ করবেন। সেটি ছিল না বলেই তো আমরা ফ্যাসিস্ট বলি। অর্থাৎ ফ্যাসিস্টের প্রথম চরিত্র হলো সে কাউকে সহ্য করবে না, তার সমালোচনা কাউকে সহ্য করবে না, তার বিরুদ্ধাচরণ কাউকে সহ্য করবে না, এবং একটা বলয় তৈরি করবে, সেই বলয়ের ভিতরে সে যা খুশি তা করবে, সেটি তো ফ্যাসিস্ট। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা এই গত 15 বছরে, লাস্ট 4-5 বছরে তো আমরা বাংলাদেশে কেউ কেউ নবুয়ত দাবি করেনি, কিন্তু ইনফ্যাক্ট সে নবী হয়ে গিয়েছে। আপনি ইভেন নবীর মোর দ্যান নবী হয়ে গিয়েছে। নবীদের আমরা সমালোচনা করি, আল্লাহকেও সকাল বিকাল গালি দিই, কিন্তু এমন এক রেজিম হয়েছে শেখ হাসিনা এবং তার অ্যাসোসিয়েটস, ইভেন তার মৃত বাবা মা ভাই বোন, তাদের ব্যাপারে কোনো সমালোচনা করলে আইদার জেল, অথবা যদি কঠিন সমালোচনা হয় গুম, অথবা নানাবিধ হয়রানি। আপনি দেখেন তাদের প্রশংসায় কত লোক ধনী হয়েছে, তাদের প্রশংসায় কত লোক মন্ত্রী হয়েছে, তাদের প্রশংসায় কত লোক এমপি হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই আজকে আপনার শোয়ের মাধ্যমে। বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে বেগম খালেদা জিয়ার নামে ওয়ারেন্ট ইস্যু করে হাইকোর্টে অনেক নিচের কোর্টের জাজ হয়েছেন। তারেক সাহেবকে খালাস দিয়ে দেশান্তরিত হয়েছেন। কি ভয়াবহ একটা অবস্থা আপনি চিন্তা করেন। অর্থাৎ আমরা যে এই ফ্যাসিস্টের রূপ, ক্যারেক্টার বা এটার ফিচারটা কি, এগুলাই তো আপনি এখন যেটি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে এই দূরত্ব হচ্ছে, মতানৈক্য হচ্ছে, এটিকে আমি অত গুরুত্ব সহকারে মানে নেগেটিভ হতে নিচ্ছি না। এটি হওয়া স্বাভাবিক। কাহলিল জিবরান কিন্তু লেবাননি পণ্ডিত, আমেরিকায় বড় হয়েছে, অনলি 48 ইয়ার্স, পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক। তিনি একটা কথা বলেছেন যে শিশু জন্ম নিয়েছে তুমি ক্লেম করো না সেটি তোমার। আমরা করি না যে এটা আমার মতো গড়ি করব, ডাক্তার ইঞ্জিনিয়ার নো, সে যেই সময় এসছে পৃথিবীতে, নতুন একটা সময় এসছে এবং সে নতুন টেস্ট নিয়ে এসছে, নতুন চয়েস নিয়ে এসছে, নতুন ওপিনিয়ন নিয়ে এসছে। সুতরাং তাকে লিবার্টি দিতে হবে। আমাদের এখানে সেটি আমরা করতে পারিনি লাস্ট 53 ইয়ার্স। আমরা যে পরিবর্তন হচ্ছে, প্রতিটি সময়ের গর্ভে জন্মানোয় পরিবর্তনের বীজ, এটা আমরা ধারণ করতে পারিনি। এই যে বাবুল সাহেব রাইটলি বলেছে, সংবিধানটা পিস অফ পেপার, এটা প্র্যাকটিসের বিষয়। এই সংবিধানে তো আপনি চুরি করার কথা বলেনি, ডাকাতির কথা বলেনি, ভোট ডাকাতির কথা বলেনি, কাউকে গুম করার কথা বলেনি, কিন্তু এই সংবিধান যতটুকু ছিল 17 টাইমস এটার পরিবর্তন হয়েছে। শুধু একটা অ্যামেন্ডমেন্ট 15-তে 44 বার কাটাছেঁড়া হয়েছে। এরপরও যতটুকু ছিল, আমার সংবিধান নিয়েই তো ওকালতি করি, এটাই আমার পেশা। আর্টিকেল 102-তে যতটুকু সুরক্ষা ছিল, ততটুকুর যদি আপনি 50% ইউজ হতো, তাহলে তো এটা ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। ভেরি সিম্পল। আমি জনাব হান্নান মাসুদ সাহেবের একটা কথা থেকে একটু বলি। উনি বলল যে আজকে ওনারা যে প্রক্লেমেশনের কথা বলতেছেন, উনি বলছে লিগ্যাল ভিত্তি নেই। আমি কিন্তু এটাকে একটু ডিফার করি, একজন লয়ার হিসেবে দায়িত্ব নিয়েই ডিফার করি। অর্থাৎ আপনি লটা কি কন্ট্রাক্ট, তো এই যে সংবিধান তো কন্ট্রাক্ট দুইভাবে হয়, ওরাল হয়, রিটেন হয়। আমি যদি প্রক্লেমেশনটা এখন ডিক্লেয়ার করি, ওরাল কন্ট্রাক্ট হলো, এটা যখন কাগজে আসবে তখন রিটেন কন্ট্রাক্ট হলো। আর আমরা যদি সবাই মিলে, যে এই প্রক্লেমেশনটা আমি দেখেছি, আমার কাছে একজন পাঠিয়েছে, কি সুন্দর ইংরেজিতে যেগুলো এসেছে, এগুলো তো আকাঙ্ক্ষা মানুষের, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। আপনি 47 আনতেছেন,
আপনি 71 আনতেছেন, আপনি 1952 আনতেছেন, 73 আনতেছেন, 75 আনতেছেন, তারপরে আরও 90 আনতেছেন, আপনি 111 আনতেছেন, আপনি 2024 আনতেছেন। এগুলো তো থাকতে হবে, এগুলো তো একটা সময় আপনি এই প্রজন্মকে জানাতে হবে। এখন আমি সবচেয়ে বড় প্রশ্নের যেটা আমার কাছে মনে হয় সেটি হচ্ছে, আপনি প্রক্লেমেশন বা যেই ঘোষণা করুক, এবং এই প্রক্লামেশনে যে দুই দলেরই ঐক্যমত্য হয়েছে, দুইটা পক্ষের দল তো বলবো না, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে আমরা ঘোষণা করব, সরকার রাষ্ট্রের পক্ষে বলছে যে না ঠিক আছে এটা আমরা ঘোষণা করব, বিকজ এটা তো আকাঙ্ক্ষা। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলনে তো ফ্রন্টলাইনে ছিলাম, এই শুধু 24-এ ছিলাম না, অনেক আগ থেকেই ছিলাম। যেদিন আপনার এই শাহজাহান ওমর আর ইব্রাহিম গংরা দলে ওই নৌকায় ভিড়ে, আমি তো একটা দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি সেদিন পত্রিকা টেলিভিশনে কথা বলে বলছি যে না, এই ভোটকে আমি পছন্দ করি না, আমার দলকে মানাতে পারিনি, সুতরাং আমি কুইট করলাম, আমি আর এই দলে থাকবো না। তো আমরা করে আসছি, তো আমরা তো আমাদের রক্তচক্ষু সেদিন তো কত টিকটিকি, কত কিছু, কত এজেন্সি ছিল। এখন আমাদের আকাঙ্ক্ষা কোথায়? আমাদের আকাঙ্ক্ষা পলিটিক্যাল পার্টি যারা ছিল এই দেশে, যারা ছিল বারবার, তাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনি সাফল্য নিয়ে আমরা কথা পরে বলি, যে ভুল ত্রুটিগুলো হয়েছে, বাবুল সাহেব আজকে বলছেন অনেক ভুল হয়েছে, ওয়েলকাম। আমরা এই কথাগুলো আগে শুনিনি, আমাদের ভুল হয়েছে, আমরা তো ফেরেস্তা, সব পলিটিক্যাল পার্টি ফেরেস্তা। আজকে এই ভুলগুলোর কথা বলে যদি আজকে জনগণকে আশ্বস্ত করা হতো যে এই ভুলগুলো করা হয়েছে, এই ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, আমাদের এখানে অনেক আমরা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষমা চাচ্ছি, এবং এই ভুলগুলো আর হবে না, এই কারণে হবে না, আমরা এই পদক্ষেপ নিয়েছি। নো ওয়ান এই ভোট নিয়ে, এই যে ডেমোক্রেসি তো মেইন, এই ডেমোক্রেসি এই ভোট নিয়ে কে না তেলস্মৃতি করেছে? কে না? আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমরা তো দেখছি, অনেক দেখেছি। তো শুধু 91, 96 অনেস্টলি স্পিকিং, 2001 মানুষ ভোট দিয়েছে, 2008-এ মানুষ ভোট দিয়েছে। ভোট নাকি মেকানিজম হয়েছে ডিফারেন্ট হয়েছে, সেটা আলাদা বিষয়, বাট মানুষ একটা জায়গায় যেতে পেরেছে। এরপরে তো আর কারো আমলে হয় নাই, কারো আমলে না। তো সুতরাং এই জায়গায় এই ভোটের বন্দোবস্ত করতে হলে জাতীয় ঐক্যমত ছাড়া তো সম্ভব না। কেন জানেন? এই 15 বছরে যত হাজার লক্ষ কোটি টাকার কালো মালিক হয়েছে আর বেনিফিশিয়ারি হয়েছে, বিনা ভোটে হওয়ার জন্য যে বেনিফিশিয়ারি গ্রুপ আজকে কি মজা পেয়েছে না, তাদের হাতে লক্ষ কোটি টাকা, তাদেরকে আপনি নিবৃত্ত করবেন কিভাবে? এবং এও এখনও কথা উঠেছে যে এই লক্ষ কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা বগল দাবা করে বসে আছে, তারা এই দেশের ভিতরে আছে আমাদের শেল্টারে। আমি কারো দোষ দিব না, আমার শেল্টারে, ওনার শেল্টারে, ওনার শেল্টারে, আপনার শেল্টারে, অর্থাৎ বলছে আমাদের শেল্টারে। তাহলে আজকে থ্রেট এখানেই। আজকে ওই জায়গায় যদি কাজ করে সবাই মিলে, সমন্বয়ক বলেন, আমি বলি, আপনি বলেন, সরকার বলেন, রাজনৈতিক দল বলেন। আচ্ছা, আমি একটা কথা আপনার শোর মাধ্যমে বলতে চাই, আজকে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত বলছে যে লক্ষ কোটি টাকা পাচার হওয়া, 30 জন এরা আগে এদেরকে তুমি বিচার করো? একটা কর্মসূচি কি আসছে? আজকে কি বলছে, তুমি যদি 30 দিনের ভিতরে এদের বিচার না করো, এদেরকে আইনের আওতায় না আনো, তাহলে আমি তোমার বিরুদ্ধে আলটিমেটাম, তোমার বিরুদ্ধে সংগ্রামে যাবো। শুধু বলে কি জানেন, সবার বিরুদ্ধে 302-এর মামলা দিয়েছে। কি অদ্ভুত! অথচ এরা লক্ষ কোটি টাকা চুরি করেছে। আজকে এই সংসদ, যেই সংসদ আমাকে সারা পৃথিবীর কাছে ফালতু বানিয়েছে, মমতাজকে এমপি বানিয়েছে, মোদিকে, আনারকে, ফানারকে, হাবিজাবি, বিনা ভোটে 154 এমপি হয়েছে। কোনো একটা রাজনৈতিক দল বলছে, একটা মামলা ফাইল করছে যে সংবিধানের অমুক ধারায় প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে, কিন্তু ওনারা প্রত্যক্ষ ভোট না করে বিনা ভোটে এমপি হয়েছে, তাদের বিরুদ্ধে আমি একটা এফআইআর করলাম অথবা কোর্টে গিয়ে মামলা করলাম, করেনি। আমাদের শঙ্কা হয়েছে এখানে। আমরা চাই রাজনৈতিক দলগুলো সমস্বরে বলবে যে যতগুলো অন্যায় হয়েছে ততগুলো অন্যায়ের বিচার হবে, এবং আমরা বাদী হয়ে মামলা করে এই বিচারের ইনিশিয়েটিভ নিলাম, তুমি বাকিটা করে দাও। আমার কথা বেরি পরিষ্কার। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। টিভি রাতের আয়োজন লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হান্নান মাসুদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, আজ শহীদ মিনারে যে মার্চ ফর ইউনিটি, আপনাদের যে সমাবেশ, সেখানে একটি বড় দাবির মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের দোসররা বসে আছে, তাদেরকে আপনারা অবিলম্বে সরানোর ক্ষেত্রে সরকার কারো তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। আপনি বলেছেন যে মানে আপনাদের পক্ষ থেকে একটি বড় দাবি গণহত্যার বিচারও বেশ কয়েকটি দাবির মধ্যে। আপনার কি মনে হয় যে এই ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় এতদিনেও কিভাবে বসে থাকে?
আমরা অনেক সময় দেখেছি যে অনেক ইউটিউবার অনলাইনে উপদেষ্টাদের নিয়েও তারা সমালোচনা করছেন, এবং যারা বেশ প্রমিনেন্ট নামকরা, যাদের সঙ্গে ছাত্র আন্দোলনের অনেক সম্পর্ক ছিল, তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন যে তারা এখানে অন্যের ভূমিকায় আছে কি না। আপনার কি মনে হয় যে আসলে দোষর কারা? না, প্রশ্ন শুধু ইউটিউবাররা তুলতেছে তা না, আমরাও তুলতেছি। প্রশ্ন তোলাটা সুন্দর, আমরা তো উপলব্ধি করতে পারতেছি যে হচ্ছে একটা জায়গায় এসে একমত যে হচ্ছে ফ্যাসিস্টের দালালগুলোকে সরানো হয়নি। আমরা তো একটা জায়গায় এসে একমত যে হচ্ছে খুনিদের এখনো বিচার হয়নি, এবং এই দাবিগুলো তো আমাদের জায়গা থেকে আসতে হবে। সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। সরকার উপদেষ্টারা বলে যে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না, তার মানে এরা কোন আমলা? এরা কি গোফালি আমলাগুলা? তো গোফালি আমলাগুলো তো সরাতে হবে। কারণ সরকার কি সেই সাহস পাচ্ছে না? সরকার সাহস না পেলে তো আমাদেরকে সাহস যোগাতে হবে। আমরা সেই সাহস যোগানোর জন্য এসেছি। আমরা আজকে এখানে এসে মার্চ ফর ইউনিটিতে আমরা বলেছি, আমরা সকল রাজনৈতিক শক্তিগুলোকেও বলছি যে হচ্ছে আপনাদের ন্যায়ের পক্ষে আপনাদের যে কোনো অবস্থানে আমরা ছাত্র জনতা আপনাদের পাশে। আমরা ঠিক একইভাবে বলেছি যে হচ্ছে স্বৈরাচার মনোভাবের ফ্যাসিস্ট হাসিনার লেসপেন্সার যে কোনো আমলা, পুলিশ প্রশাসনের যে কোনো অফিসার সহ শুরু করে প্রতিটা ক্ষেত্রে যা আছে তাদেরকে সরান। আপনারা যদি ভয় পান সরাতে, এই যে সাহস দেওয়ার জন্য আমরা আছি। এই বিষয়টা এখানে এসে আজকে আমরা কেন মার্চ ফর ইউনিটি করলাম, আমাদের এখানে বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের কোনো উপদেষ্টা হয়তো ভাবতে শুরু করতে পারে যে হচ্ছে 24-এর সেই জুলাই আগস্টের যেই একতা ছিল সেই একতা এখনও নেই, যার ফলে আমরা এখন যদি ব্যবস্থা নিতে যাই হয়তো হচ্ছে এটা হিতে বিপরীত হতে পারে, এরকম ভাবতেও পারে। সেই জায়গা থেকে আমরা এখানে এসে বলছি যত কিছুই হোক, যত লড়াই হোক বাইরে, কিন্তু এই দেশের ছাত্র জনতা একটি জায়গায় ঐক্যবদ্ধ, সেই জায়গাটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেন। যারা হচ্ছে যে হামলার, যারা হচ্ছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যারা আমার ছাত্র ভাইদের উপর গুলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যারা এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনাদের পাশে কেউ না দাঁড়ালেও আমরা আপনাদের পাশে দাঁড়াবো। পাশাপাশি রাজনৈতিক দলগুলা যখন হচ্ছে একটা জায়গায় এসে একমত হয়েছে, যে হচ্ছে রাজনৈতিক দলগুলা সরকার যখন একমত হয়েছে, তখন আমাদের সকলকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি হচ্ছে জুলাই আগস্টে আমাদের যে লড়াই ছিল, যে সংগ্রাম ছিল, সেই জায়গায় আমরা হচ্ছে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক শক্তিগুলা, বিভিন্ন স্টেক হোল্ডারগুলা আমাদের পাশে দাঁড়িয়েছিল যখন আমরা হচ্ছে ওনাদেরকে আমাদের পাশে চেয়েছি। ঠিক একইভাবে দেরিতে হলেও ওনারা প্রক্লেমেশনের ব্যাপারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, রাষ্ট্রযন্ত্র আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের কাছ থেকে মনে হয়েছে আমাদের ওনাদেরকে ধন্যবাদ জানানো দরকার। তবে আমাদের কিছু বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে উদ্বেগজনক। আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা আবার হচ্ছে বিদেশিদের প্রভাবে অথবা হচ্ছে বিভিন্ন কুটসালের প্রভাবে হয়তোবা আবার এটা থেকে সরে আসতে পারে। আপনি বলেছেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সেই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিতে আমরা মূলত হচ্ছে রাজনৈতিক শক্তি এবং হচ্ছে সরকারকে, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা সাহস যোগাতেছি যে হচ্ছে আপনাদের বাইরেও এদেশের ছাত্র জনতা এটা চাচ্ছে, আপনারা এগিয়ে যান, আমরা পিছন থেকে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। আপনি দেশে বিদেশে ষড়যন্ত্রের কথা বলেছেন, সেই ষড়যন্ত্রে আসলে কারা? আমি সেই কথাটাই বলছি, অনেকেই চাই না। স্পেশালি আমি যদি নাম ধরে বলি, ইন্ডিয়া চাই না যে হচ্ছে 72-এর সংবিধান কাটাছেড়া করা, কারণ এটা তাদের অস্তিত্ব। তারা বাংলাদেশে তাদের এই যে জহির রায়হান থেকে গুম করা যে শুরু, সেই গুমের বিচার আজ পর্যন্ত হয়নি। জহির রায়হান কোথায়? আজ পর্যন্ত এখানে সবাই ভুলেই গেছে জহির রায়হান যে গুম হয়েছিল, একটি মানে হচ্ছে স্বাধীন দেশ থেকে প্রথম গুম, জহির রায়হানের বিচার হয়নি। কিন্তু ওনার বোনের ভাষ্যমত হচ্ছে ওনাকে হিন্দি ভাষাভাষী লোকজন তুলে নিয়ে চলে গিয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে সেই তখন থেকে, এবং হচ্ছে শুক্রন্দন বালির বিষয়টাও দেখলাম যে তুলে নিয়ে গেছে, কোনো ধরনের বিচার বা কোনো ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে নাই। আমরা মনে করছি যে হচ্ছে ভারত সেদিন আমাদের এই দেশে ঘাঁটি গেড়ে বসেছে মূলত 72-এর সংবিধান দিয়ে, এটা ভারতীয় ঘাঁটি। এটার বিরুদ্ধে ওই যে ভাই বললো যে হচ্ছে আপনার এটা পরিবর্তন করতে গেলেও 50% 60% একই থাকবে, আমরা একমত।
আমরা বিষয়টা হচ্ছে সিম্বল হিসেবে রাখতে চাচ্ছি না যে হচ্ছে ভারত থেকে এসে এই সংবিধান করা হচ্ছে। এটার 100% যদি সঠিক থাকে বা হচ্ছে 90%, 100% তো সঠিক কখনো হবে না, 90% সঠিক হোক, সেই 90% এক থাকবে, বসে সবাই মিলে করুক, বিএনপি করুক, ইয়া করুক, জামাত করুক, সবাই মিলে বসে একসাথে করুক যে হচ্ছে না আমরা নতুনভাবে লিখতেছি, এই যে এগুলো আমাদের ভালো, এগুলো রাখলাম, নতুন আমরা এগুলো অ্যাড করলাম ভবিষ্যৎ ভালোর জন্য, সবাই মিলে আমরা সাপোর্ট দেবো। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো এই বিষয়টা দ্বিমত পোষণ করা হয়েছে, তারা বলেছেন যে এটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে না বা না না, কষ্ট আপনি লাগবে। 72 কেন হচ্ছে, এই যে 17 বার যে 72 সংবিধানে কাটাছেঁটা করছে, তখন কি প্রশ্ন করা হয়েছে 72 মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে কাটাছেঁটা করলে আপনি সব সময় প্রতিটা রাষ্ট্রে মানে হচ্ছে কোন রাষ্ট্রে উন্নত কোন রাষ্ট্রগুলোতে মানে হচ্ছে সংবিধান পরিবর্তন হয় নাই? সাউথ কোরিয়াতে 5টি প্রক্লামেশন রিপাবলিক আছে, 5th রিপাবলিক চলতেছে, এজন্য কি আগের গুলাকে অস্বীকার করা হচ্ছে? ফ্রান্সেও তাই। এই যে ভাই বলছে ফ্রান্সেও আছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে মূলত হচ্ছে আমি এটাতে আমি খুব কষ্ট পাই আসলে এই কথা যখন বলে, যে এই কথাটা আওয়ামী লীগ নেতাদের মুখে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে যে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা হবে, 72 সংবিধান ফিরিয়ে আনা হবে, এই যে বারবার এগুলো আমরা গত 16 বছর যাবত শুনতেছি, তো এগুলো আমাদেরকে কষ্ট দেয় আসলে। এই কথা কেন আসে? মুক্তিযুদ্ধের চেতনা এমন না যে হচ্ছে একটা ইয়াকে সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান রচনা করলে এটা মুক্তিযুদ্ধের চেতনা শেষ হয়ে যাবে। আমরা তো যে প্রক্লেমেশনের কথা বলছি সেখানে আমরা 71-এর স্বীকৃতি, 47-এর স্বীকৃতি, 90-এর স্বীকৃতি, প্রতিটা স্বীকৃতি দিয়েই আমরা আগাতে চাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটাই আমাদের ইতিহাস, আমাদের শিকড় তত গভীরে যাবে, আমরা যত গভীরের ইতিহাসকে আমরা ধরতে পারবো, আমাদের অস্তিত্ব সেই জায়গা পর্যন্ত যাবে। এখন এটাকে শুধুমাত্র মুখে বলে প্রশ্নবিদ্ধ করার জন্য হান্নান মাসুদ, আমি আপনার কাছে আবার আসবো। পারে জি, শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেটি নিয়ে আজ সমাবেশে বলা হয়েছে এবং যে যারা বিপ্লবের সাথে অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না, ছাত্রনেতাদের যে এই যে বক্তব্য, আপনি কি মনে করেন যে এর মধ্যে দিয়ে আসলে ওরকম বিপ্লবের কোনো চেতনা কি? উৎকণ্ঠা চেতনাটা তৈরি কি? হয়েছে কিনা, বা চেতনাটা কি? কেউ এখানে বেইমানি করতে না না, পারে কিনা, বিপ্লবের এরকম শঙ্কা আছে চেতনাটা কিনা? কি? চেতনা কি? স্বৈরাচারী আবার ফিরে দেওয়া বিপ্লবের চেতনা, এটাকে বলে? বিপ্লবের চেতনা মানবিক সমাজ নির্মাণ, বিপ্লবের চেতনা গণতন্ত্র, বিপ্লবের চেতনা ভোটাধিকার, বিপ্লবের চেতনা লুণ্ঠনহীন সমাজ প্রতিষ্ঠা, বিপ্লবের চেতনা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ, রাষ্ট্র কাঠামো বিনির্মাণ, রূপান্তর, এই তো চেতনা। তো এই চেতনার জন্য কি আপনারা জীবন দিয়েছেন? আমরা দিইনি। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কে নির্যাতিত? আওয়ামী লীগের দ্বারা সবচাইতে বেশি কে নিপীড়িত বাংলাদেশের ইতিহাসে? সবচাইতে বেশি কে গুম হয়েছে? সবচাইতে বেশি আমার দলের শীর্ষ নেত্রী, দ্বিতীয় প্রধান, মহাসচিব থেকে শুরু করে, হ্যাঁ, এগুলো কোন সংবিধানে লেখা ছিল? যেভাবে আমার মতো মানুষকে 129টা মামলা দিয়েছেন, হামলা করেছেন, রক্তাক্ত করেছেন, জেল খাটিয়েছেন, যে রাজনীতির কারণে কোনোদিন যাকে কোনোদিন কাউকে কোনোদিন একটা রক্তচক্ষু দেখাই নেই, ধমক দিয়ে কথা বলি নেই, হ্যাঁ, গাইবি মামলা, এই মামলা, এই মামলা, হ্যাঁ, আমার পরিবার পরিজন, এরকম তো একটা না, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ। সেই আওয়ামী লীগকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই? কে চায়? তো এইগুলো তো হ্যাঁ, যারা চাইতেও পারে, এরকমও কেউ আছে নিশ্চয়ই। ওই যে বললো প্রশাসনের মধ্যে খাপটি মেরে থাকা ভূত আছে, এইটা আছে, ওইটা আছে, হ্যাঁ। আর যারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে হান্নান মাসুদ, যে এরা ভয় পাচ্ছে, সরকারের যারা উপদেষ্টা আসলেই ভয় পাচ্ছে, আমার মনে হচ্ছে তাই, হ্যাঁ। এরা মানে কেউ কেউ নানান ধরনের অনভিজ্ঞতা, বয়সের ভারে নুজো, আবার মনে করতেছেন কি না কি হবে, এরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই যে এত লোক পালাই গেল, কিভাবে গেল, কেমনি গেল, সব রতি মহারতি শুনি, মাসের পর মাস ছিল, কিভাবে গেল, এটা এই জবাব দিতে আমরা চাচ্ছি না। ভাইয়ের একটা কথা বলছে যে এই যে যারা দুর্বৃত্ত, যারা অপরাধকারী, তাদের বিরুদ্ধে কর্মসূচি আমরা দেখছি না। শুধু আমাদের আত্মতৃপ্তি, আত্মতুষ্টি বা আত্মরক্ষার চিন্তা করলেই হবে না। যদি আমি দেশকে নিয়ে ভাবি, সত্যিকার অর্থেই ভাবি, হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করি যে তরুণদের সেই কোনো লোভ লালসা থাকার কথা না। যারা তরুণরা, হ্যাঁ ঠিক আছে, রাজনীতিবিদরা তাদের হিসাব নিকাশ থাকলেও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তরুণরা দেশের পক্ষে কথা বলবে, শুধু নিজেদের পক্ষে বলবে না, এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ। এবং তারা এই যে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত, শীর্ষ দুর্নীতিবাদ, তাদের বিরুদ্ধে এদের কর্মসূচি থাকার প্রয়োজন আছে। তারপরে এই যে কি বললেন যে এই যে বিশ্বাসঘাতক যারা সরকারের মধ্যে, অবশ্যই বেঈমান বিশ্বাসঘাতক যারা আছে, কারা আছে, জিনিসটা আরও এইটা খোলাসাও কিন্তু করতে পারে। তারা কেন পারবে না? তাদের কিসের ভয়, কিসের কি? তারা পরিষ্কার করে দেখ, শ্বেতপত্র প্রকাশ করে উত্তর দিতে পারে যে এরা দোষর, এরা দোষর। বায়বীয় কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ হবে না, অনেক হয়েছে। এবং এটা তারা বলতে পারে এবং তাদের বলা উচিত, এটা আমরা বিশ্বাস করি। কেন বলছে না তারা? এটা শ্বেতপত্র, তারা আবার গভর্নমেন্টও আছে কিন্তু। এখন আপনি গভর্নমেন্টও আছেন, বাইরে সমালোচনা করতেছেন, মানুষ তো এটাকে মানে অন্যভাবে মনে করছে। আরে ভাই, আপনার গভর্নমেন্টের, আপনার পার্ট বৈষম্যবিদের ছাত্র না আপনি? আপনার বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের নেতারা গভর্নমেন্টের পার্ট হয়ে বসে রয়েছে না?
তারা তাদের সাথে আপনাদের ব্যাপারত কি? তাহলে তো জাতীয় পার্টির আপনি একই ক্যারেক্টার, জাতীয় পার্টির তাহলে কেন আপনি আমি দোষ দিব? আপনি সরকারে আছেন, আবার সরকারকে থ্রেট করতেছেন, সরকারকে বলতেছে ভয় পায়, তাহলে আপনি ভয় পাচ্ছেন। জাতীয় পার্টি তো থ্রেট করতো না। না 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 করতো কুসুম কুসুম সমালোচনা। হ্যাঁ 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 তো এখন সরকারের সাথে আপনার কি বোঝাপড়া জানি না। আপনি সরকার, আপনি বৈষম্য বিরুদ্ধে, আপনি আবার সরকার বিরুদ্ধে বলতেছেন, আবার আপনি ঘোষণা দিতেছেন না তারা দিতেছেন। এগুলা কি কুসুম কুসুম হলো এখন পর্যন্ত? না 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 সেটা বলছি না। তাহলে এই যে আপনার যে পার্ট গভর্নমেন্ট আছে তারা কি করছে সেখানে বসে? তারা কেন এই দুর্বৃত্তদের ধরার ব্যাপারে সাহসী ভূমিকা রাখতে পারতেছে না? আন্দোলনে যে সাহসী ছিলেন, এখন তো আপনার সেই সাহস আমি দেখছি না। কি কারণ? নিয়োগ নাকি লোভ টোপ আপনাকেও ঘিরে ফেলছে রাজনীতিবিদদের মতো? না, ওনাদের মন্ত্রণালয়গুলোর ব্যাপারে কেউ প্রশ্ন তোলে না। ওনাদের ব্যক্তিগত মন্ত্রণালয় কিছু না, বৈষম্যবিরোধী ছাত্ররা গুরুত্বপূর্ণ পার্ট। তারা একটা মন্ত্রণালয় আছে এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি তারা সরকারের গুরুত্বপূর্ণ অংশ। আর না হলে আপনারা বলেন, আপনারা এই দায় দায়িত্ব থেকে বের হয়ে চলে আসেন। আপনারা অবিলম্বে বলেন ওই না ঘরকা না ঘাটকা, এটা কিন্তু মানুষ গ্রহণ করছে না। আপনি যেভাবেই বলতে পারেন, আপনারা আপনার মতো বলতে পারবেন, কিন্তু সরকারেও থাকবেন আবার মানে ইসেও থাকবেন, এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে। ছাত্ররা ক্ষমতা কেন্দ্রিক হয় না, ছাত্ররা বিপ্লবের অংশীদার। তারা দেশের জন্য, মানুষের জন্য লড়াই করে বুক চিতিয়ে, যুগ যুগ। ক্ষমতার জন্য এরা লালায়িত হয় না কখনো, এটাই ছাত্রদের ক্যারেক্টার। যে বাবুল ভাই, আরেকটি বিষয় যেটি হান্নান মাসুদ এর মধ্যে উল্লেখ করেছেন যে এই প্রক্লামেশন জারি করবে গভর্নমেন্ট, গণপরিষদ গঠন, সংবিধানের বিষয়গুলো নিয়ে আসার সামনে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির যে চাওয়া, আপনি কি মনে করেন যে এটি আসলে বাস্তব ভিত্তিক চাওয়া, বা এটির মাধ্যমে সামনে নির্বাচন? না 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 শোনেন, আমি স্বপ্ন দেখতেই পারি, এটা কোনো দোষের কিছু না। স্বপ্ন বড় করেই দেখতে হবে। আপনি নক্ষত্রে যাবেন, সেটা নিয়ে যদি আপনি চালানো শুরু করেন, নিশ্চয়ই আপনি চাঁদে অন্তত ল্যান্ড করবেন নিশ্চয়ই। তো ঠিক আছে, ছাত্ররা, তরুণরা, তাদের স্বপ্ন আছে, অবারিত স্বপ্ন, অবশ্যই তারা স্বপ্ন দেখতে পারে। আমরা এটাকে নেতিবাচকভাবে দেখি না, এবং এটা চেষ্টা করি আমরা, তারাও চেষ্টা করুক। আমরা সকলে কেউ তো এই রাষ্ট্রে খারাপ চাই না, মঙ্গল চাই না। না হলে তো আমরা লড়াই কেন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে? হ্যাঁ, আমরা কেন আত্মাহুতি দিলাম, কেন আমরা জীবন দিলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তানেরা? হ্যাঁ, তো সমস্যা তো নাই, নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি। বলবো আমি আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার ওমর ফারুক, যেটি নিয়ে আলোচনা করছিলাম 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বলা হচ্ছিল যে সেটি আসলে, বা জন আকাঙ্ক্ষা যেটি তৈরি হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আপনি যেটি শুনলেন হান্নান মাসুদের বক্তব্য, যে চাওয়া অনেকটা স্পষ্ট করে তারা বলছেন যে আকাঙ্ক্ষাটা এইখানে, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে ঘিরে বা সেই চাওয়াকে ঘিরে সামনে নির্বাচন, ভোট আগে নাকি সংস্কার আগে, নানা কথা আসছে। আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে যে এটি আসলে কোনটি আগে হওয়া উচিত, নাকি দুটি চলমান প্রক্রিয়া? দেখেন, দর্শকদের সুবিধার্থে শুরুতেই এক বাক্যে বলে দিই যে হান্নান মাসুদ বলেছে, সে যথার্থই বলেছে যে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেনি কেউই। সে অল্প কয়েক বছর দেখছে, 24 বছর, আমি 50 বছর, 47-48 ইয়ার্স দেখলাম। তো সেই ক্ষেত্রে সংস্কার যদি না হয়, অর্থাৎ সংস্কারটা আমরা 8-10টা সংস্কারের কথা বলতেছি, মূলত 4-5টা সংস্কার, আর যদি একটা সংস্কারে আসি একটা বিন্দুতে, তাহলে যদি আমি বলি যে নির্বাচন, এই সংস্কারটি যদি না হয়, প্রত্যেকটা দল ক্ষমতা যাওয়ার পরে সে মাইম্যান নির্বাচিত করার জন্য এটাকে কলুষিত করেছে, এবং এই প্রক্রিয়ার থেকে সে যে বেরিয়ে আসবে এরকম কোনো আলামত নাই। যেহেতু আমাদের 5টা খুব বাজে, সুতরাং আর হবে না। আর জুলাই বিপ্লবের স্পিরিটটাই তো সংস্কার। আমরা মহান মুক্তিযুদ্ধে কোন আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি? যে আমাদের এখানে বৈষম্য, আমাদের এখানে গণতন্ত্র নেই, আমাদের এখানে শোষণ হচ্ছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের কোনো কিছুই আমাদের এখানে নাই, তাই তো মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ হয়ে এই আকাঙ্ক্ষা হয়েছে। মুক্তিযুদ্ধের পরে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা বছরকে বছর ধরে ধরে এটাকে ডেটোরিয়েট করতে 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 এমন রিমোটে নিয়েছে, 24-এ এসে এটি একদম তলানিতে গেছে। এই তো, এবং এই 24-এ যদি 1000 বা 2000 মতান্তরের লোক বুলেটবিদ্ধ শহীদ, থিঙ্ক করেন, এবং সব তরতাজা যুবক, শিশু, কিশোর, বয়োজ্যেষ্ঠ খুব কম, এবং সব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরা কিন্তু ভোট দিতে পারে নাই, খেপে গিয়েছে। এরা কোটার কারণে চাকরি পায় নাই, খেপে গিয়েছে। ছাত্রলীগ ছাড়া চাকরি পেত না, খেপে গিয়েছে। ইউনিয়ন পরিষদের গুন্ডা যুবলীগের সভাপতি বা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সনদপত্র ছাড়া চাকরি হতো না, খেপে গেছে। এই সব কিছু খেপে যাওয়ার পরে বিপ্লব হয়েছে, তার মানে ওগুলার কবর রচিত হতে হবে। তো
এখনও তো আমরা বলি যে ওই যে কোটা ভিত্তিতে নিয়োগ হয়, ইভেন উপদেষ্টার ওখানে তো প্রশ্ন উঠছে যে কোটা ভিত্তিতে নিয়োগ হয়েছে। এটি ভেরি ভেরি ইটস আপসেট, মানে আনপ্রেসিডেন্টেড। এই কথাগুলো ওঠার পরে এটার সংশোধনীয় তো আসে নাই। আমি আমার সুপ্রিম কোর্টের কথা বলবো না কিভাবে নিয়োগ হয়েছে, কারণ আমি ওখানে যেহেতু ওকালতি করি, আমি এই অন্যরা বলুক রেদার। আপনি এখন পর্যন্ত যে যেখানে আছে মাইম্যান নিয়োগ ছাড়া আর কিছু কি হয়েছে? আর এতগুলো অপদার্থ লোকের কথা বলা হচ্ছে যারা 80 বছর 90 বছর 95 বছর বয়সে বসে আছে, তাদের দোষ দিচ্ছি না, তাদের তো ফিজিক্যাল অ্যালাউ করে না, শরীর অ্যালাউ করে না, সে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে পারবে না। একজনকে কি রিমুভ করা হয়েছে শঙ্কার জায়গায়? এখানে আমি ওইদিকে যাব না, আমার কথাগুলো অন্যভাবে আমি চলে আসতে চাচ্ছি। দেখেন, আমি রিপিট করি, এতগুলো লুটপাট, এত কিছু, এত খুন, এত জখম, সবচেয়ে বেশি বিএনপি হয়েছে না? এই বিএনপির বিরুদ্ধে কারা কারা লোকালি অত্যাচার করছে, লোকালি কারা কারা চাঁদা চাইছে, লোকালি ক্রসফায়ারের কথা করি, কারা কারা টাকা নিচ্ছে, এরা জানে না? বিএনপি জানে তো। বিএনপি কি নিজের উদ্যোগ নিয়ে একটা মামলা করেছে? আমি এটাতে আসি। ইভেন আমার সংবিধানে 21 কি 22, আমি যদি ভুল না করে থাকি, প্রত্যেকটা সিটিজেনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। এটা আমরা আলোচনা আনি না, আমি পড়তে পড়তে দেখলাম রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ ধ্বংস করতে চায়, যদি কেউ লুণ্ঠন করতে চায়, হয়তো লুণ্ঠন শব্দটা ভেবে না, ধ্বংস করতে চায়, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা। তার মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রক্ষা করা মানে কি? ওকে ধরে পুলিশে দাও। আমরা কিন্তু কেউই করতে পারিনি। সবচেয়ে বড় কথা দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেটি আমাদের উপর, যেটি সারা বাংলাদেশের কাছে যারা হেট্রেট হয়েছে অনলি এই ফ্যাসিস্ট সরকারকে অন্ধভাবে সাপোর্ট করার জন্য, তাই তো মোদির সফর ঘিরে আমাদের দেশে একটা আন্দোলন করছে ইসলামী দলগুলা, মামুনুল হক সহ 22 জনকে হত্যা করেছে, 22 জনকে। আপনি কি এই হত্যা নিয়ে কেউ আলোচনা করছে? এই হত্যার বিচারটা হোক না, মামুনুল হক করছে। অর্থাৎ আমরা বন্দোবস্ত, আমরা প্রত্যেক রাজনৈতিক দল একটা বন্দোবস্ত চায় যে আমরা ক্ষমতায় যাব, দায়িত্বে যাব। কেউ বলে না আজ পর্যন্ত যে আমি দায়িত্বে যাব, আমি দায়িত্ব নেব, আমি মানুষের মুখে হাসি ফোটাবো না, আমি ক্ষমতা যাব। ক্ষমতা গিয়ে ফলোয়িং মর্নিংয়ে সব লাইসেন্সগুলো আমার লোকগুলোকে দিব আর আমি কমিশন দিব, সব রাস্তার টেন্ডার আমি বসে। কি অদ্ভুত! ওকালতি করি, সারাদিন পরিশ্রম করে 2-4 লাখ টাকা পাই না, আর কন্ট্রাক্টারই শুধু ওই কাজ ভাগ করি, তার কোনো পরিশ্রম হয় না, সে ওই মিলিয়নের টাকার মালিক হয়ে যায়। কি ওই যে আগা শামীম, ফাগা শামীম, কি হাবি যাবি, এখন আবার নতুন বন্দোবস্ত হয়েছে। আমার কষ্টটা হয়েছে ওখানে কি হাত দেওয়া হয়েছে? আকাঙ্ক্ষা তো হয়েছে দুর্নীতি দূর করো, বৈষম্য দূর করো, কোটাভিত্তিক নিয়োগ বাদ দিয়া মেধাভিত্তিক দাও। আজকে কি বলছে? ক্রাইটেরিয়া সেট করছে, উপদেষ্টা কারা হবে, যে কোন যোগ্যতা হবে, ক্রাইটেরিয়া করছে। আজকে গুগলকে আপনি জিজ্ঞেস করেন, ইউটিউবকে জিজ্ঞেস করেন, ভাই জুলাই বিপ্লবে এর ভূমিকা কি, আপনি 1 সেকেন্ডে পেয়ে যান। আপনি কি হান্নান মাসুদরা বলছে যে ভাই গুগল আর ইউটিউবকে জিজ্ঞেস করে তুমি নিয়োগ দাও, এবং জুলাই বিপ্লবে তার সম্পৃক্ততা কি চাইছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাওয়া উচিত যে এই 8 জন সচিব এখনও কেন বসে আছে, ওদের আমলনামা বলতেছে এটা, তারাই তো বের করতে পারে। আজকে বলতেছে উপদেষ্টা তুমি আজকে 17 জন নিছো, 4 জনের আমলনামা দেখো, তারা ল্যাপের ভিতর বসেছিল, শীতের ভিতর তারা গরমের ভিতর এয়ার কন্ডিশনে রুম শীত বানিয়ে তারা টেলিভিশন দেখেছে, বলেছে। আমার কথা হচ্ছে এই রিসার্চ কাজগুলো কারা করবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে এই কারণে, তারা এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য প্রেশার গ্রুপ বলি আমরা। কারণ আমাদের প্রেশার গ্রুপ বলতে কিছু নেই, সাংবাদিক সব দলীয়, সব তো সমুদ্রের ভেতর চলে গেছে, ডাক্তার চলে গেছে, ইঞ্জিনিয়ার চলে গেছে, আমাদের সুপ্রিম কোর্ট তো বাস আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কিছু নেই। আপনি যদি জাজ নিয়োগ হয় জয় বাংলার লোক নিয়োগ হবে, নাহলে জিন্দাবাদের লোক নিয়োগ হবে। আমরা যারা কোনো মাঝামাঝি আছি, আমাদের কথা কেউ ভুলেও মাথায় আনবে না। আমি কথার কথা বললাম এই কারণে, ক্রাইটেরিয়া কি সেট করেছেন? আপনি আমাকে এখানে আনছেন, এখানেও তো ক্রাইটেরিয়া আপনার সেট করা উচিত যে এই ক্রাইটেরিয়ায় এরা এইভাবে আসতে হবে, মানুষ জানলো যে এই ক্রাইটেরিয়ার লোক এখানে আছে। আমি যেটা বলছি, আজকে সমন্বয়কদের উচিত হবে তাদের ক্রাইটেরিয়া সেট করা। এতদিন পরে তারা শুধু গণহারে যদি বলে যে ভারতের দালালরা, তারপরে ফ্যাসিস্ট সরকারের ওরা বসে আছে, চিহ্নিত করবে না? চিহ্নিত করবে, কারণ তারা এমন এক বিপ্লব ঘটিয়েছে যেটা 1000 ইয়ার্স এটা চলবে। সুতরাং আমি কথা শেষ করি, আমার কথা হলো যেই সমন্বয়করা জীবন বাজি রেখে, যারা জীবিত আছে তার তো মরে যেত, জীবন বাঁচি রেখে এতগুলো সংগ্রাম করেছে, এবং আজকে যেই হাজার হাজার বুলেটবিদ্ধ শহীদ এবং পঙ্গু লোকের দায়িত্ব নিয়ে, তাদের মান সম্মানের দায়িত্ব নিয়ে বসে আছে, তাদের অনেক কাজ, এই কাজগুলো তারা সমন্বিতভাবে করবে। এবং এই কাজগুলো করার জন্য ভেরি সিম্পল, আমি একটা গাইডলাইন দিয়েছি যে আজকে যদি 100 জনকে তারা চিহ্নিত করে, আজকে ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে, ব্যাংকের চেয়ারম্যান, একটা টকশোতে বলছি, আপনি কি 5 মাসে কারো বিরুদ্ধে মামলা করেছেন? কোনো আগের চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টর, এমডি, তারা তো এই লক্ষ কোটি টাকা পাচারের কনাইভ্যান্স না,
তারা সুবিধাভোগী না, তারা যে ওই হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পদ এই দেশে করছে, তাদের বাজেয়াপ্ত করছেন। উনি এক বাক্যে বলে দিয়েছেন আমি করিনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তার মানে বন্দোবস্তটা আগের বন্দোবস্তই রয়ে গেছে, লুটপাটের বন্দোবস্ত রয়ে গেছে, গুন্ডা সমাজের বন্দোবস্ত রয়ে গেছে। ওগুলোতে যে পরিমাণ আঘাত দিয়ে হিট করতে হবে, সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না। বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হান্নান মাসুদ, আলোচনা শেষ করতে চাই। গণহত্যার বিচার, জুলাই আগস্টের গণহত্যার বিচার অন্যতম দাবি আজকে সমাবেশ থেকে, যেটা আবার উচ্চারিত হলো। বিচার যে প্রক্রিয়া চলছে, আপনারা বলছেন যে বিচার করার পরেই ভোটে যেতে হবে, এটি একটি বিষয়, যে এটি আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিনা। আর আওয়ামী লীগের রাজনীতি, সেখানে আপনাদের একটি কঠোর অবস্থান, এটি নিষিদ্ধ করতে হবে বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, সেই দুই জায়গাতেই কোনো টানাপোড়েন আছে কিনা? না, দেখেন হচ্ছে বিচার হবে সবাই বলতেছে, তো বিচার কাদের কাদের হবে সেই চিহ্নিত করা হয়েছে কিনা। শুধুমাত্র যে এই 25 জনকে কি 30 জনকে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে আনা নেওয়া করতেছে, এদের বিচার? যারা সরাসরি গুলি করলো যেসব কর্মকর্তারা, 600 জন চলে গেল, আমার কাছে স্পষ্ট না। আসলে হচ্ছে আবার বললো যে হচ্ছে 1 বছরের মধ্যে বিচার হবে, তাতে একটা মূলা ঝুলানো। 6 মাসের মধ্যে কেন হবে না? কিসের কমতি আছে? আমরা চাই দ্রুত বিচারটা হোক, এবং কাদের কাদের বিচার করতে সেটা সরকারের ভাবে শ্বেতপত্র প্রকাশ করুক যে এদের এদের আমরা বিচার করব। এটা হলো জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচার, আর্থিক খাতে দুর্নীতির বিচার, গত 16 বছর হত্যাকাণ্ডের বিচার, প্রত্যেকটার বিচার করতে হবে। এটা 6 মাসের মধ্যেই করতে হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শ্রমিকের হত্যাকাণ্ডের বিচার 6 মাসের মধ্যে করতে হবে। বাকিগুলো আপনি আরও কিছু সময় নেন, সমস্যা নেই। এটা হচ্ছে কথা। আর এরপর হচ্ছে আরেকটা প্রশ্নগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির কথা বলেন। আমি আজকে একটা কথা বলি, আমাদের হিসাবে 22,000 আহত লিস্টেড, হাত নাই, পা নাই, চোখ নাই, মানে এই জাতীয়, মানে স্থায়ীভাবে যারা আছে, এই 22,000 আহতের সামনে দিয়া আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে ভোট চাই নৌকায় নির্বাচন করবে। এই 22,000 পরিবারের সদস্যের পরিবারের ফ্যামিলি যদি 5 জন গড়েও ধরেন, তাহলে হচ্ছে 1 লক্ষাধিক। শহীদ 2,000 হলে তাদের পরিবার এবং গ্রামের মানুষ যারা ধরেন কী অবস্থা। আর আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, তাদের চোখের সামনে যে যারা আমার ভাইদেরকে আমার সামনে গুলি করেছে, তারা স্লোগান দিয়ে নৌকা মার্কে ভোট চাইবে, এটা আমরা মেনে নিব? মানে এত সহ্য শক্তি আমাদের হয় নাই। রাজনৈতিক শক্তি বলে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, আওয়ামী লীগ হচ্ছে রাজনীতি করার অধিকার আছে একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনীতি করেছেটা কবে? বাকশাল কায়েম করা রাজনীতি ছিল। 2008 থেকে 2024 সাল পর্যন্ত মানুষ হত্যা করে 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 দীর্ঘ সময় ভোট কারচুপি করে, চুরি করে, ডাকাতি করে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এই অবস্থানের সাথে আমাদের অবস্থান অন্যদের টানাপোড়েন আছে কিনা, বিশেষ করে সরকারের পক্ষ থেকে একবার উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু অলরেডি কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ সহ সবাই রাজনীতিতে আসবে, ভোট করবে, নির্বাচন করবে। বাট আমরা বলছি করবে না, মানে করবে না। এই ক্ষেত্রে যদি আপনি আমার স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, যে ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতেছি, স্বৈরাচারী মনোভাব পোষণ করতেছি, হ্যাঁ আমি তাই করতেছি। আমি অন্তত হচ্ছে একটা লোক যদি হচ্ছে ইলেকশনের জন্য, মানে হচ্ছে একটা লোক যদি হচ্ছে কেউ দাঁড়ায় আওয়ামী লীগ নির্বাচন আনবে, সেটা আমি আগে দাঁড়াবো। জি, হান্নান মাসুদ, শেষ করবো আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই। শহীদুল ইসলাম বাবুল আলোচনা শেষ করতে চাই। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র সব কিছু নিয়ে যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সামনের দিনে সংস্কার প্রশ্নে একটা মানে কি বলে টানাপোড়েন বা দ্বিমত, এগুলো আপনাদের মধ্যে অনেক বিষয় নিয়ে স্পষ্ট হয়ে উঠছে। শোনেন, যাই হোক, সব কিছুকে নেতিবাচকভাবে আমি দেখি না। হান্নান মাসুদের যে স্পিরিট, এটি স্পিরিটকে আমি স্যালুট জানাই, সম্মান করি। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, সত্যিকার অর্থেই তার আর সেই নৈতিক জায়গা বাংলাদেশে নাই দীর্ঘকালব্যাপী। এটা মানে কেমন করে চরিত্র আসলে আওয়ামী লীগ। কিন্তু বিষয়টা প্র্যাকটিক্যাল একটু ভিন্নভাবে, শুধু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না। আপনি জানেন যে গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করলো। আজকেও দেখলাম কই বাগেরহাটে না কই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহরে হামলা করেছে। এত বড় দুঃসাহস। সেই জন্যে এটা আমি যদি খালি মুখে বলি, বাগাড়ম্বর করি, এটা হবে না। এর জন্য প্র্যাকটিক্যাল একটা লাগবে, মানে পরিকল্পনা লাগবে, যে এই ফ্যাসিস্ট শক্তি যাতে আর না আসতে পারে। সেই জন্যে নিজেদের ঐক্য লাগবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর আওয়ামী লীগকে করতে দেবো না, এটা আপনি আর আমি একা পারবো না। হ্যাঁ, এর জন্যে প্র্যাকটিক্যাল বা মানে কি বলে একটা সুচিন্তিত একটা কর্মপরিণাম লাগবে, ঐক্যবদ্ধ আন্দোলনরত শক্তি যারা। সেটা না হলে
আমি বললে আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে জনগণই সিদ্ধান্ত নেবে এটা যে কি হবে না। করবে। হ্যাঁ, জনগণকেও সেই স্পেসটা তৈরি করে দিতে হবে, অবশ্যই দিতে হবে। সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর একটা ইস্যু যে শেষ করবো, হ্যাঁ, ভাই, জি। নতুন বছর চলে আসলো, এইবারে এই নতুন বছর আমাদের 24 বিদায় দিয়ে আমরা সাম্য 25 কে স্বাগত ভ্রাতৃত্ব এবং মানবিক সমাজ হবে, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে, সকলে সুখে শান্তিতে তার মত প্রকাশ করে পারতে, এটাই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। সদস্য বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, আলোচনা শেষ করতে চাই। 24কে বিদায় দিয়ে 25কে আমাদের স্বাগত জানাতে হবে। খ্রিস্টীয় নববর্ষের আলোচনা শেষ করব যদি না, আপনি আমরা 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 মনে করি এই 24 আমাদের একটা গ্লানির বছর ছিল, সফলতারও তো বছর। সফলতার দুইটাই বলতেছি। গ্লানির বছর ছিল, একটা বাজে ইলেকশন হয়েছে এবং বাজে ইলেকশনের পরে আমরা অনেকগুলো রক্তের বিনিময়ে আমরা সফলতার দিকে গেলাম। তো সুতরাং আনন্দ বেদনার সব মিলিয়ে এই 24কে আমরা সাধুবাদ জানাই, 24কে আমরা স্বাগত জানাই। 24 যারা শহীদ হয়েছেন, যারা শত শত বছর মানুষ স্মরণ করবে এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতবাস, এবং যারা পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন তারা যাতে কিউর হয়, তাদের যাতে শেফা হয়, আমরা সেই জন্যই দোয়া করি। আর পাশাপাশি এইটাও বলি যাতে সাধারণ মানুষগুলো স্বস্তিতে থাকে, যাতে মানুষগুলো যাতে অত্যাচার নিপীড়নের শিকার না হয়, যাতে গ্রামে গঞ্জে চাঁদাবাজিটা বন্ধ হয়, দ্রব্যমূল্য যাতে সহনীয় থাকে, আর যাতে কোনো টেন্ডার বাণিজ্যের কথা আমরা না শুনি, আর যাতে চাঁদাবাজির কথা না ব্যারিস্টার ওমর শুনি, আর ফারুক, যাতে আমরা কোনো ওই যে মারামারি হানাহানি কাটাকাটির কথা না শুনি। ওইটাই আমাদের আপনাকে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আজ আলোচনা শেষ করতে চাই। আব্দুল হান্নান মাসুদ, শহীদুল ইসলাম বাবুল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খ্রিস্টীয় 2025 সালের শুভেচ্ছা জানিয়ে আজ আলোচনা শেষ করছি। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটিভির সঙ্গেই থাকুন।